মাঠের উত্তাপ, ম্যাচ বিশ্লেষণ, চমকপ্রদ মুহূর্ত আর ফুটবলের মহারণে বিশ্বকাপে প্রতিটি মুহূর্তকে আরও প্রাণবন্ত করে তুলতে চ্যানেল 24-এর আয়োজনে বিইউএফটি প্রেজেন্স ওয়ার্ল্ড কাপ হুইসেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইমতিয়াজ। সুইজারল্যান্ডকে হারানোর পরদিনই সেমিফাইনাল প্রস্তুতি শুরু করেছে আর্জেন্টিনা। তবে ক্যানসাস সিটির সেই অনুশীলন সেশনে ছিলেন না লিওনেল মেসি। মূলত সুইজারল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশের ফুটবলাররা এদিন নিজেদের মতো রিকভারি সেরেছেন। তবে ব্যতিক্রম এমিলিয়ানো মার্তিনেজ। আর সেমিফাইনালের আগে ইনজুরি থেকে সেরে ওঠার লড়াইয়ে নিকোলাস গনসালেজ। যুক্তরাষ্ট্র থেকে ফয়জুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। সবুজে ঘেরা ক্যানসাস সিটি শান্ত আর মনোরম। এখানকার বিশ্বকাপ উন্মাদনা শেষ, কারণ এই ভেন্যুতে আর ম্যাচ নেই। তবে বিশ্বকাপের শেষ চারে টিকে আছে এখানে বেস ক্যাম্প করা 4 দলের দুটি, যারা সেমিফাইনালে একে অপরের মুখোমুখি হবে আটলান্টায়। বর্তমান আর সাবেক চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর ইংল্যান্ডের বেস ক্যাম্প ক্যানসাসে। রোববার ইংলিশরা বিশ্রামে কাটালেও সুইজারল্যান্ডকে হারানোর পর দিন অনুশীলনে নেমেছে আলবিসেলেস্তে। যদিও এদিন অনুশীলনে ছিলেন না লিওনেল মেসি, ম্যাচের পরদিন নিজের মতো রিকভারি সেরেছেন এলএম10। সুইজারল্যান্ডের বিপক্ষে যারা শুরুর একাদশে ছিলেন না, রোববার তারাই ঘাম ঝরিয়েছেন স্পোর্টিং কেসি ট্রেনিং সেন্টারে। তবে ব্যতিক্রম আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। নির্ধারিত সময়ের প্রায় আধা ঘন্টা পর অনুশীলন শুরু কিংবা মাঠে নেমে ফুটবলারদের নির্ভর বডি ল্যাঙ্গুয়েজ সবই কোয়ার্টার ফাইনাল জয়ের প্রতিচ্ছবি। তবে টানা দ্বিতীয় শিরোপা মিশনে সেমির বাধা পেরোনোর ছক হেড কোচ লিওনেল স্কালোনির মাথায়। রোববারের সেশনে সহকারীদের সাথে স্কালোনিও ফুরফুরে মেজাজে। তার অপেক্ষা শুধু নিকোলাস গনজালেজের ইনজুরি থেকে সেরে ওঠার। বিশ্বকাপ জুড়ে বেশিরভাগ সেশন ক্যানসাস সিটিতেই হয়েছে আর্জেন্টিনার। অন্য শহরে ম্যাচ থাকলেও মাঠের শেষ প্রস্তুতি এখানে সেরে যাবার নজিরও আছে। এবার প্রায় 1300 কিলোমিটার দূরের আটলান্টায় ইংল্যান্ড বধের মিশন। বিশ্ব চ্যাম্পিয়ন কোচের পরিকল্পনায় কি, সে উত্তর জানার অপেক্ষা রয়ে যাচ্ছে। বুধবার ম্যাচ সামনে রেখে সোমবারও ক্যানসাসে অনুশীলন নিশ্চিত আর্জেন্টিনার। দোলাচল মঙ্গলবার ঘিরে। নকআউটের 3 ম্যাচের কোনোটি হেসে খেলে জিততে পারেনি আর্জেন্টিনা। সবার মাঝে জল্পনা দ্বিতীয় শিরোপা মিশনে এবার শেষ চারে কেমন হবে মেসি মার্তিনেজদের ইংলিশ পরীক্ষা। ম্যাচের পরদিন মূলত রিকভারি সেশন। লিওনেল মেসি ছিলেন না লিওনেল স্কালোনির পাঠশালায়। সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে বিশ্ব চ্যাম্পিয়ন কোচের হাতে মাত্র 3 সেশন। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ক্যানসাস সিটি, যুক্তরাষ্ট্র। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে অ্যাওয়ে জার্সি পরে নামবে আর্জেন্টিনা। বিশ্বকাপে অ্যাওয়ে জার্সি পরে এর আগে 2014 কিংবা 1990 ফাইনালে হারলেও ইংল্যান্ডের বিপক্ষে পরিসংখ্যান ভালো আলবিসেলেস্তেদের। আর্জেন্টিনার জন্য নীল অ্যাওয়ে জার্সিকে ধরা হয় অভিশপ্ত, অপয়া। 1990 বিশ্বকাপের ফাইনালে নীল জার্সিতেই মারাদোনার স্বপ্নভঙ্গ হয়েছিল জার্মানির কাছে হেরে। কিংবা সবশেষ 2014 বিশ্বকাপেও তাই। ডিমেন শেফটদের কাছে একমাত্র গোলের হারের সাক্ষী হয়েছিলেন লিওনেল মেসি, সেই নীল জার্সিতেই। তাই ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে জার্সি পরে খেলার সংবাদে শঙ্কিত বিশ্বজোড়া আর্জেন্টাইন ভক্তরা। তবে প্রতিপক্ষ 3 লায়ন্স বলেই স্বস্তিও খুঁজতে পারেন তারা। কেননা 1986 বিশ্বকাপের ঐতিহাসিক কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আবার অ্যাওয়ে জার্সিতে নেমেছিলেন মারাদোনা, বুরুচাগারা। হ্যান্ড অফ গড কিংবা গোল অফ দ্য সেঞ্চুরি সেই ম্যাচে মারাদোনা নৈপুণ্যে জিতেছিল আর্জেন্টিনা। শুধু তাই নয়, 1998 রাউন্ড অফ 16-এও বাতিস্ততা উর্তেগাদের আর্জেন্টিনা অ্যাওয়ে জার্সি পরেই হারিয়ে দিয়েছিল ইংলিশদের। অবশ্য 1962 কিংবা 66 পরপর 2 বিশ্বকাপে একবার নীল অ্যাওয়ে আর অন্যবার হোম জার্সিতে ইংল্যান্ডের কাছে হেরেছিল 3 বারের বিশ্বকাপ জয়ীরা। একটা সময় বিশ্বকাপে নিয়মিত দেখা হলেও 2002 সালের পর থেকে প্রতিপক্ষ হিসেবে অপরিচিত হয়ে উঠেছে দুদল। সবশেষ ওই আসরে ডেভিড বেকহ্যামদের কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল মার্সেলো বিয়েলসার দলকে। সে ম্যাচে অবশ্য ঐতিহ্যবাহী হোম জার্সি পরেই কাঁদতে হয়েছিল ভ্যারন ক্রেসপোদের। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। সেমিফাইনালে লিওনেল মেসিকে ঘুম পাড়িয়ে দেবে ইংল্যান্ড, এমন দাবি দলটির সাবেক ফুটবলার জো কোলের।
বিগ ম্যাচের আগে চ্যাম্পিয়নদের রক্ষণ জুটি রোমেরো এবং মার্টিনেজকে নিয়ে খোঁচা দিয়েছেন আরেক ইংলিশ গাড়ি নেভিল। যদিও মিডফিল্ডার জুড বেলিংহ্যামের ইনজুরি নিয়ে দুশ্চিন্তায় থ্রি লায়ন্স কোচ থমাস টুখেল। আর্জেন্টিনাকে হারানোর মন্ত্র কি? উত্তরটা সহজ, লিওনেল মেসিকে বোতলবন্দি করে রাখা, গোল করা কিংবা করানো থেকে বিরত রাখা। এই কঠিন কাজটি করতে হবে ইংল্যান্ডের ডিফেন্ডারদের। এমনিতেই রক্ষণ নিয়ে দুশ্চিন্তায় টমাস টুখেল। চ্যারেল কোয়ানসার নিষেধাজ্ঞা বহাল থাকায় মেসিদের আটকানো আরও চ্যালেঞ্জিং হবে। তবে ইতোমধ্যে নিজেদের বিশ্বকাপের ফাইনালে দেখছে ইংল্যান্ডের সাবেকরা। 3 বার বিশ্বকাপ খেলা জো কোলের দাবি, মেসিকে ঘুম পাড়িয়ে দিবে ইংলিশরা। আমরা মেসিকে বিছানায় পাঠিয়ে দিব, ওকে ঘুম পাড়িয়ে দিব। আমি এখনই বলছি, আমরা এবার বিশ্বকাপের ফাইনালে যাচ্ছি। আমরা আর্জেন্টিনা চাইতে গতিশীল আর ওদের হারাতে যাচ্ছি। যে পডকাস্টে বিস্ফোরক মন্তব্য করেছেন জো কোল, সেখানে ছিলেন আরেক সাবেক ইংলিশ ফুটবলার গ্যারি নেভিল। তবে মেসিকে নয়, আর্জেন্টিনার 2 সেন্টার ব্যাক ক্রিস্টিয়ান রোমেরো ও লিসান্ড্রো মার্টিনেজকে নিয়ে খোঁচা দিতে ভোলেননি তিনি। আমি তাদের বিশ্বের সেরা এবং সবচেয়ে বাজে সেন্টার ব্যাক জুটি বলি, কারণ এক মুহূর্তে তারা অবিশ্বাস্য রকমের দুর্দান্ত, পরের মুহূর্তে একদম সাধারণ থেকে হাস্যকর। তবে জুড বেলিংহ্যামের ইনজুরিতে দুশ্চিন্তায় ইংলিশরা। গেল বছর বাঁ কাঁধে অস্ত্রোপচার করতে হয়েছিল নরওয়ের বিপক্ষে ম্যাচে, সেখানে আঘাত পেয়েছেন। শেষ পর্যন্ত আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে খেলবেন কিনা তা নিয়েও আছে ধোঁয়াশা। আশ্রিক রুদ্র, চ্যানেল 24। ফ্রান্স স্পেন সেমিফাইনালকে ঘিরে ইতোমধ্যেই জমে উঠেছে ডালাস। টিম হোটেলের সামনে এমবাপ্পে, দেম্বেলেরা উচ্ছ্বসিত সমর্থকদের ভালোবাসায় সিক্ত। তবে ফ্রান্সে পৌঁছানোর দিনে অনুশীলনে ঘাম ঝরিয়েছে স্পেন, আর শেষ মুহূর্তের ব্যস্ততায় সাথে ম্যাচ ভেন্যু ডালাস স্টেডিয়াম। মঙ্গলবার রাতে যেখানে মাঠে গড়াবে প্রথম সেমিফাইনাল। ডালাসে পৌঁছেই সমর্থকদের ভালোবাসায় সিক্ত ফ্রান্স। টিম হোটেলের বাইরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন ভক্তরা। বাস থেকে কিলিয়ান এমবাপ্পেরা নামতেই মুহূর্তেই মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ছিল স্লোগান, করতালি আর মোবাইল ক্যামেরায় প্রিয় তারকাদের বন্দি করার ব্যস্ততা। সমর্থকদের এই উচ্ছ্বাসে যেন নতুন করে অনুপ্রেরণা যোগাচ্ছে দিদিয়ের দেশর দলকে। টানা 3য় বিশ্বকাপ ফাইনালে ওঠার হাতছানি এখন ফরাসিদের সামনে। তবে সেই স্বপ্ন পূরণে পেরুতে হবে চেনা প্রতিপক্ষ স্পেন বাধা। সাম্প্রতিক বড় আসরগুলোতে স্প্যানিশদের কাছেই থেমেছে ফ্রান্সের পথচলা। এবার সেই হিসাব মেটানোর পালা। এমবাপ্পেদের পৌঁছানোর দিনে ডালাসে এক দফা প্রস্তুতি সেরে নিয়েছে স্পেন। অনুশীলনে ছিল নিবিড় মনোযোগ, সেট পিস নিয়ে কাজ হয়েছে আলাদাভাবে। টুর্নামেন্টে মাত্র 1 গোল হজম করা লুইস দে লা ফুয়েন্তের দল আত্মবিশ্বাসী। তবে তারা জানে এমবাপ্পে দেম্বেলের গতিময় আক্রমণের সামনে দিতে হবে কঠিন পরীক্ষা। ম্যাচের উত্তাপ ছড়িয়ে পড়েছে স্টেডিয়ামেও। ডালাস স্টেডিয়ামে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিশেষ প্রযুক্তিতে মাঠে চলছে পানি দেয়া, ঘাস ছাঁটার কাজ। 2 দলের ড্রেসিং রুম সাজানো হয়েছে নতুনভাবে। এই ম্যাচের পরই বদলে যাবে স্টেডিয়ামের চেহারা। সেমিফাইনাল শেষে ফুটবলের জন্য ব্যবহৃত প্রাকৃতিক ঘাস তুলে আবার বসানো হবে আর্টিফিশিয়াল টার্ফ। কারণ এরপরে এনএফএলের ডালাস কাউবয়েজের ঘরের মাঠ হিসাবে নতুন রূপে ফিরবে এই ভেন্যু। ইকরাম হুসাইন, চ্যানেল 24। আরও বাড়ছে বিশ্বকাপের পরিধি। আসন্ন 2030 আসরে যুক্ত হবে 16 দেশ, এমন আভাস ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর। চলমান বিশ্বকাপ শেষে আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। সুইচ টেলিভিশন ব্লু স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন ফিফা বস। 13 দেশ নিয়ে শুরু। এরপর সময়ের সাথে বেড়েছে বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশের সংখ্যা। সবশেষ 16 নতুন দলের অন্তর্ভুক্তি বিশ্বকাপ ইতিহাসেই বিরল। এমন সিদ্ধান্তের পর ছিল নানা আলোচনা, প্রশ্ন ছিল টুর্নামেন্টের সফলতা নিয়েও। তবে খেলা মাঠে গড়ানোর সাথে সাথে সেসব আলোচনা চাপা পড়ে মাঠের দুর্দান্ত ফুটবল আর গ্যালারি ভর্তি দর্শক উপস্থিতিতে। বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে নবাগত দেশের চমক আর নকআউটের মঞ্চে আফ্রিকার দেশের জয় জয়কারকে টুর্নামেন্টের সফলতার মাপকাঠি মানছেন জিয়ান্নি ইনফান্তিনো। সবগুলো দল এবার দারুণ ফুটবল খেলেছে। আফ্রিকার 10 দেশের 9টি এবার নকআউটে খেলেছে। গতবার যে সংখ্যা ছিল 5টি। সুতরাং এটি প্রমাণ করে টুর্নামেন্টের সকল দলের অন্তর্ভুক্তি কতটা গুরুত্বপূর্ণ। আপনি যদি ছোট দেশগুলোকে খেলার সুযোগ না করে দেন, তাহলে তারা উন্নতি করার সুযোগ কিভাবে পাবে? বিশ্বকাপে কেবল নির্দিষ্ট মহাদেশকে বিশেষ গুরুত্ব না দিয়ে বৈশ্বিক দিকে ফিফা বসের নজর। যখন বিশ্বকাপের আয়োজন হয়, তখন আমাদের উচিত কেবল ইউরোপ বা লাতিন আমেরিকার দিকে না ভেবে পুরো দুনিয়ার কথা ভাবা। প্রতিটি দেশের বিশ্বকাপ খেলার স্বপ্ন থাকে।
আমরা তাদের পাশে দাঁড়াতে চাই। সুইচ টেলিভিশন ব্লু স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন ইনফান্তিনো। মূলত প্রথমবারের মতো 48 দেশের বিশ্ব আসরকে বিরাট সফলতা হিসেবে দেখে এমন সিদ্ধান্ত ফিফা বসের। চলতি আসর শেষে ফিফার কার্যনির্বাহী সভায় চূড়ান্ত সিদ্ধান্ত আসবে 64 দলের বিশ্বকাপ ঘিরে। সেক্ষেত্রে টুর্নামেন্টের ম্যাচ সংখ্যা দাঁড়াবে 128-এ। আসন্ন 2030 বিশ্বকাপ হবে আন্তঃমহাদেশীয়। আফ্রিকার দেশ মরক্কো আর ইউরোপের 2 দেশ পর্তুগাল ও স্পেন যৌথভাবে সহ আয়োজক। এখানেই শেষ নয়, আসরে প্রথম 3 ম্যাচ মাঠে গড়াবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে। রিফাত হোসেন, চ্যানেল 24। ফের ক্রোয়েশিয়া ফুটবল দলের দায়িত্বে স্লাভেন বিলিচ। জ্লাতকো দালিচের স্থলাভিষিক্ত হয়েছেন এই ক্রোয়াট। চলমান বিশ্বকাপের রাউন্ড অফ 32 থেকে ক্রোয়েশিয়ার বিদায়ে দায়িত্ব ছাড়েন আগের 2 বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে ফাইনাল এবং সেমিফাইনালে তোলা দালিচ। ফলে বিলিচকে দায়িত্ব দেন ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশন। এর আগে 2006 থেকে 2012 সাল পর্যন্ত জাতীয় দলের কোচ ছিলেন 57 বছর বয়সী এক ট্যাকটিশিয়ান। বিভিন্ন সময়ে ওয়েস্ট হ্যাম, ওয়েস্ট ব্রমউইচ, ওয়াটফোর্ড, বেসিকতাসের মতো ক্লাবের ম্যানেজার ছিলেন বিলিচ। জাতীয় দলের জার্সিতে 1993 থেকে 1999 এই 7 বছরে 44 ম্যাচ খেলেছেন এই ডিফেন্ডার। উরুগুয়ের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পেলেন দিয়েগো ফোরলান। বিশ্বকাপ ব্যর্থতার পর দেশটির কোচের দায়িত্ব ছাড়েন আর্জেন্টাইন মার্সেলো বিয়েলসা। এবার তার স্থলাভিষিক্ত হলেন ফোরলান। 2027 মার্চ পর্যন্ত লা সেলেস্তের ডাগ আউট সামলাবেন ফোরলান। জাতীয় দলের পাশাপাশি উরুগুয়ের অনূর্ধ্ব 20-এও থাকবে তার অধীনে। ফুটবলের জীবনের ইতি টানার পর 2020 সালে স্বদেশি ক্লাব পেনরোলের কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করেন ফোরলান। জাতীয় দলের জার্সিতে 112 ম্যাচে 36 গোলের পাশাপাশি ব্যক্তিগত অর্জন হিসেবে রয়েছে 2010 বিশ্বকাপ গোল্ডেন বল। দেশের হয়ে জিতেছেন 2011 কোপা আমেরিকা। আবারও আলোচনা লিওনেল মেসির ইসরায়েল কানেকশন। চলতি বিশ্বকাপে জয়ানবাদ বিতর্কেও জড়ালেন LM10, যা প্রমাণে তার অতীত কর্মকাণ্ড সামনে আনছেন সমালোচকরা, যার ফল কোনো না কোনোভাবে ইসরায়েল এবং জয়ানবাদের পক্ষেই গেছে। পারিবারিকভাবে ক্যাথলিক খ্রিস্টান লিওনেল মেসি, এটাই ধর্মীয় পরিচয় LM10-এর। যাপিত জীবনেও যার প্রমাণ রেখেছেন খুদে জাদুকর। কিন্তু চলতি বিশ্বকাপে আবারও সামনে এসেছে তার ইহুদিবাদ বিতর্ক। বিশেষ করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যে তার দল আর্জেন্টিনাকে সমর্থন দেওয়ার পর থেকে। ইসরায়েল আর জায়নবাদীদের সাথে মেসির সম্পর্ক অবশ্য নতুন কিছু নয়। কখনো ইচ্ছায়, কখনো বা পেশাদারিত্বের খাতিরে অংশ নিয়েছেন এমন সব কার্যক্রমে যা দিন শেষে ইসরায়েল কিংবা উগ্র জায়নবাদীদের স্বার্থ পূরণ করেছে। 2011 সালের প্রথমবার বুয়েন্স আইরেসে একটি ইহুদি কমিউনিটির প্রচারণায় অংশ নেন মেসি। 1994 সালে বোমা হামলায় নিহত 85 জনকে স্মরণ ও ন্যায় বিচারের দাবিতে আয়োজন করা হয়েছিল সেই অনুষ্ঠান। 2 বছর পর ম্যাকাবিয়া গেমসে অংশ নিতে যাওয়া আর্জেন্টিনা দলের প্রতি শুভেচ্ছা জানান নাম্বার 10, যেই গেমসকে বলা হয় ইহুদিদের অলিম্পিক। একই বছর বার্সেলোনার হয়ে পিস ট্যুরের অংশ হিসেবে ইসরায়েলে যান আর্জেন্টাইন অধিনায়ক। পরিদর্শন করেন জেরুজালেমের ঐতিহাসিক ওয়েস্টার্ন ওয়াল, যা জন্ম দেয় চরম বিতর্কের। সেই ঘটনার জেরে 2016 সালে মিশরের একটি দাতব্য সংস্থায় নিজের বুট দান করার পরও তোপের মুখে পড়েন মেসি। তাকে ইহুদি ও জায়নবাদী বলেও সমালোচনা করেন দেশটির ফুটবল ফেডারেশনের তৎকালীন মুখপাত্র আজমি মোগাহেদ। 2 বছর পর ইসরায়েল ইস্যুতে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েন লিও। দেশটির সাথে আলবি সেলেস্তাদের একটি প্রীতি ম্যাচ খেলার কথা থাকলেও নিজ দেশেই শুরু হয় বয়কট ক্যাম্পেইন। ইসরায়েলের সাথে ম্যাচ খেললে মেসির ছবি ও জার্সি পুড়িয়ে ফেলতে সমর্থকদের প্রতি আহ্বান জানান ফিলিস্তিন ফুটবলের প্রধান জিব্রিল রজব, যার জেরে শেষ পর্যন্ত বাতিল করা হয় তেল আবিবের সেই ম্যাচ। বুয়েন্স আইরেসে ইসরায়েলের দূতাবাস থেকে বলা হয় মেসির প্রতি হুমকি থাকার কারণেই এই সিদ্ধান্ত।
সেই অভিযোগ আমলে নিয়ে 2 মাস পর জিবরিল রজবকে 1 বছরের জন্য নিষিদ্ধ করে ফিফা। অথচ ফিলিস্তিনের উপর বর্বরতা ও গণহত্যার দায়ে আন্তর্জাতিক ফুটবলে ইসরায়েলকে নিষিদ্ধ করতে যিনি কাজ করছিলেন দীর্ঘদিন ধরে। উল্টো 1 বছর পর তেল আবিবে উরুগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে আর্জেন্টিনা। বিশ্বব্যাপী সমর্থকদের অনুরোধ উপেক্ষা সত্ত্বেও সেই ম্যাচে নেমেছিলেন মেসি, করেছিলেন 1 গোল। ক্লাব ক্যারিয়ারে পিএসজির হয়েও ইসরায়েল সফর করেন খুদে জাদুকর। ম্যাকাবি হাইফার বিরুদ্ধে নামেন চ্যাম্পিয়ন্স লিগে। বাণিজ্যিকভাবেও ইসরায়েলের সাথে জড়িয়ে মেসি। 2017 সালে দেশটির সিরিন ল্যাবসের বৈশ্বিক দূত হন আর্জেন্টাইন সুপারস্টার, আর 2020 সালে চুক্তিবদ্ধ হন অরক্যাম এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। ইসরায়েল আর জায়নবাদ বিতর্ক সত্ত্বেও লিওকে ভালোবাসেন অনেক ফিলিস্তিনি। মেসির শহরের মানুষ শুধুমাত্র এই পরিচয়ের কারণে 90 বছর বয়সী এক বৃদ্ধাকে জিম্মি করতে এসেও ছেড়ে দেয় হামাসের 2 সদস্য। জহির সাগর, চ্যানেল 24। বিশ্বকাপের প্রতিটি রোমাঞ্চ বিশ্লেষণ এবং সর্বশেষ আপডেট নিয়ে আবারও দেখা হবে বিইউএফটি প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ হুইসেলে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, ফুটবলের সঙ্গেই থাকুন।